এভাবে বসে থেকে কি হবে? সে হাতের ইশারায় কিছু বলার উদ্দেশ্যে তার দিকে তাকায় আবার, তবে অন্তিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে থেমে যায়। লজ্জা অস্বস্তি কাটিয়েই ফেলেছিল এক মুহূর্তে, কিন্তু আবার মিলিয়ে গেল। নিজেকে মন দিয়ে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে কেউ দেখছে বুঝতে পারলে, যে কারোরই স্বাভাবিক থাকার কথা নয়। তবুও সাহস করে হাতের ইশারায় কি জানতে চাই। ভাবছি। কি ভাবছেন? হুম, কিছু না, এদিকে এসো। সে এক হাত বাড়িয়ে প্রাণিশাকে কাছে ডাকে। প্রাণিশা এগিয়ে এসে তার হাতে হাত রাখে। অন্তিক সোজা হয়ে বসে ওকেও নিজের কোলে বসায়, এক হাত কোমরে রেখে অন্য হাতে বাহু পেঁচিয়ে নিজের সাথে আগলে নেয়। প্রাণেশার এমন উষ্ণ আলিঙ্গনে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। অন্তিকের ম্যানলি পারফিউমের ঘ্রাণটা নাকে ঠেকছে তীব্রভাবে। কোমরে রাখা হাতের স্পর্শ আঙুলগুলো একটু নড়চড় হলেও সে টের পাচ্ছে অন্তিক প্রাণেশার চুল সরিয়ে ঘাড় উন্মুক্ত করে সেখানে চিবুক ঠেকায়। কয়েক সেকেন্ড সেভাবে থেকে স্পর্শ আরো গভীর করে, ঠোঁট ছোঁয়ায়। প্রাণেশা কেঁপে ওঠে, অন্তিকের মাথায় হাত রেখে দৃঢ় করে। প্রাণু। হুম। প্রাণেশা সম্পূর্ণরূপে উচ্চারণ করতে পারে না, তবে চেষ্টা করে সাড়া দেওয়ার। আমাকে এখনো জানোনি তুমি প্রাণু? অন্তিক কথা বলার সাথে সাথে প্রত্যেকবার ঠোঁটের নড়চড় হচ্ছে আর প্রাণেশার গায়ে স্পর্শ করছে। প্রাণেশা অন্তিকের চুলের ফাঁকে থাকা হাত আরো দৃঢ় করে অজান্তে প্রাণেশা মুখ দিয়ে নানা রকম শব্দ করে বোঝাতে চায় যে আপনি তো জানেন কিছুক্ষণ আগেও ওখানে ছিলেন, আবার জানতে হবে কেন? কিন্তু পরক্ষণে খেয়াল হয় তার কথার কোনো অর্থ নেই। অর্থহীন এই ভাষা অন্তিক বুঝতে পারবে না। শুধু অন্তিক কেন, কেউই বুঝতে পারবে না। সেই মুহূর্তে ভীষণ আফসোস হয় তার। আগেও হয়েছে এমন, যতবার এমন আলিঙ্গন করেছে দুজনে কিছুটা কাছাকাছি এসেছে, সেই প্রত্যেকবার হাতের ইশারায় করতে না পারলে মনের কথা বোঝাতে ব্যর্থ হয় প্রাণেশা। সেদিন যখন তার সাথে ঘনিষ্ঠ হয় অন্তিক, তখনও যদি প্রাণেশা জোর দিয়ে মুখে না বলতে পারতো তাহলে সে নিশ্চিত অন্তিক থেমে যেত। তার সরাসরি অসম্মতিতে অন্তিক তাকে কাছে টানত না, কিন্তু ওই সময় তার ভাষা বলতে ছিল চোখের দৃষ্টি আর মাথা নাড়ানো। অন্তিক তখন অন্য ঘরে ছিল, যার কারণে এসব চোখেও পড়েনি হয়তো। কত কিছু হয়ে গেল সেদিনের ওই ঘটনার কারণে। প্রাণেশার আজ মনে হচ্ছে এই অবধি ঘটে যাওয়া সকল সমস্যার মূল তার এই অপরাগতা। এই অপরাগতার কারণে ব্যক্তিগত পুরুষের সাথে আবেগ অনুভূতি আদান প্রদানে ব্যাঘাত ঘটে। প্রত্যেকবার এমন হয়, প্রত্যেকবার কথাগুলো ভেবে তার নিঃশ্বাস ভারী হয়। ওদের মুখে শুনে কৈফিল পাবো নাকি, যেটা তুমি বললে পাবো? বাচ্চার মায়ের কাছে বাবা হব, এ কথা শোনার অনুভূতি অন্যরকম। আমার বাচ্চার মা তো তুমি। প্রাণেশা থমকে যায়, বিস্ময়ে নড়চড় ভুলে যায়। অন্তিকের চুলের ভাঁজে থাকা হাত আলগা হয়ে ওঠে। অন্তিকের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতে, মাথা নাড়তেই তার কালো কালো চুলগুলো চোখে পড়ে। শুধু কিছু মুহূর্ত পর কি হলো বুঝতে পেরে তার মুখের হাসি ফুটে ওঠে। টুপ করে এক ফোঁটা পানি পড়ে চোখ দিয়ে। অন্তিকের গলায় গিয়ে পড়ে তা, সেই সামান্য নড়ে ওঠা উষ্ণ তরলের স্পর্শে, তবে মাথা তোলে না। প্রাণেশা মাথা ঝুঁকায়। অন্তিকের গলায় পড়ে থাকা তার চোখের পানির ফোঁটাটার পাশে আস্তে করে ঠোঁট ছুঁয়ে একটা চুমু খায়। কয়েক সেকেন্ডের মতো ঠোঁট ছুঁয়ে রেখে চোখ চোখ তুলে নেয়। অন্তিক সামান্য করে মাথা তুলে প্রাণেশার দিকে তাকায়। দুজন খুব বেশি কাছাকাছি হওয়ায় নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, হৃৎপিণ্ডের ওঠানামা টের পাচ্ছে। অন্তিক তার চোখের দিকে তাকিয়ে বলে, বাহ, বউর দেখে উন্নতি হচ্ছে, নিজে নিজে চুমু খায়। কথাটা বলে প্রাণেশার কানের নিচে গলার কাছাকাছি দুইবার ঠোঁট ছোঁয়ায় পরপর। প্রাণেশা চোখ বন্ধ করে ফেলে আবেশে। পরপর চোখ খুলে আবার অন্তিকের দিকে তাকায় সরাসরি। হুট করেই আবার তার গালে ঠোঁট ছুঁয়ে নিজের থেকে তাকে একটু দূরে সরিয়ে দেয়। তারপর নিজেই তার বুকে মুখ গোজে। অন্তিক বউয়ের কাণ্ড দেখে শব্দ করে হেসে ওঠে। নিজের চুমু খেয়ে আবার নিজেই লজ্জা পাচ্ছে। সে হাসতে হাসতে বুঝতে পারে প্রাণেশা বুকের দিকে তার শার্টের বোতাম খুলছে। হাসি থেমে যায়। কি হচ্ছে ব্যাপারটা? তার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসে, কিন্তু এই দিনের বেলায়
বাইরে সবাই আছে, একটু পর চলে যেতে হবে তাকে। এইসব ভাবতে ভাবতেই বুকে প্রাণেশার হাতের স্পর্শ পাই। ঠিক হাতের না, আঙুলের। আশ্চর্য, তার বুকে আঁকিবুকি করতে বোতাম খুলে দিয়েছে মেয়েটা। বিরক্ত হয় নিজের ভাবনায়, কিন্তু পরপর মস্তিষ্ক কিছুর আঁচ করতে পেরে আঙুলের স্পর্শগুলো অনুভব করে সে। যতক্ষণ সে আঙুল চালিয়েছে তার বুকে, ততক্ষণ চুপচাপ অনুভব করে। প্রাণেশা থামতেই তার ঠোঁটে হাসি ফোটে, আরও আগলে নেয় মেয়েটাকে। আপনাকে ধন্যবাদ ম্যাডাম, খুব বড় সড়ো আর দামি উপহার দিতে চলেছেন। ইউ মেক মি ফিল কমপ্লিট এভরি টাইম, বাট দিস ওয়াজ সামথিং ডিফারেন্ট, সম্পূর্ণ অন্যরকম। প্রাণেশা অবাক হয়, কারণ সে ভেবেছিল অন্তিক বুঝতে পারবে না সে তার বুকে কি লিখেছে তা। আবার লিখতে হবে ধরে নিয়েছিল ঠিকঠাক বোঝাতে, অথচ প্রথমবারেই বুঝে গেল যে সে আপনি বাবা হচ্ছেন জনাব কথাটা লিখেছে। আজকে বোধহয় সে ক্ষণে ক্ষণে অবাক হতে হতেই দিন কাটাবে। এত ভালোবাসা কোথায় রাখবে সে? সবার এত এত ভালোবাসা গুটিসুটি মেরে পড়ে থাকা প্রাণেশা অন্তিকের বুকে। এর মধ্যে অন্তিকের ফিস ফিস করে সরি বলতে শুনে মাথা তুলতে চাই। কি হয়েছে জানতে হবে তো, এর মধ্যে আবার সরি কেন? কিন্তু অন্তিক তুলতে দেয় না, আগের মতোই আগলে রাখে। মনে মনে ভাবে যা ভেবে রেখেছিল মেয়েটাকে নিয়ে তার কিছুই হয়নি। একটা ভুলের কারণে অন্য একটা সুসংবাদ পেল, তবে মনে মনে প্রতিজ্ঞা করলো তার আর তার বাচ্চার কারণে, অর্থাৎ সংসারের কারণে মেয়েটাকে নিজেকে খুইয়ে ফেলতে দেবে না। আর যা ভেবে রেখেছিল তাও করবে। তার সন্তান পৃথিবীতে চলে আসলে কিছু বছর সময় নিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাবে। কাজটা কি ঠিক করলেন? আপনার কাছে এমনটা লুকোচুরি আশা করিনি। প্রাণেশের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা ফোন কল আসার কথা বলতে বলতে চলে আসছিল অন্তিক। দোতলায় হওয়ায় করিডোরের শেষ প্রান্তে জানালা আছে, ওই দিকটা খোলামেলা হয়, বাতাস চলাচল করে নির্দ্বিধায়। সেদিকে গিয়ে অন্তিক 5-10 মিনিটের মতো কথা বলে কারোর সাথে কল কেটে ফোনে কিছু একটা চেক করছিল। এমন সময় সাহিলের কণ্ঠে কথাটা শুনে সে পেছন ফিরে তাকায়। সাহিল খুব শান্ত অভিব্যক্তিতে আর সংযত কণ্ঠে জিজ্ঞেস করেছে কথাটা। চেহারার হাবভাবও শান্ত দেখাচ্ছে, কিন্তু সে অন্তিকের সাথে এই মুহূর্তে খোলামেলাভাবে কথা বলতে চাইছে, তাও স্পষ্ট তার অভিব্যক্তিতে। অন্তিক আস্তে করে হাতের ফোনটা প্যান্টের পকেটে ঢুকায়। উপায় ছিল না, তোমাকে বললে তুমিও তোমার বোনের মতোই ভুল বুঝতে। এমনটা মনে হওয়ার কারণ? ও আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে এসছে। এ কথা শুনে আমি যদি কিছু বুঝিয়ে বলতামও, তুমি কি বিশ্বাস করতে? আমার তো মনে হয় না, বরং বোনের পক্ষে থাকতে, এটাই স্বাভাবিক। তাছাড়া প্রাণও ভয় ছিল, ভেবেছিল আমি হয়তো তোমাদের সব বলে দিয়ে ওকে নিজের সঙ্গে নিয়ে যাব ওর ইচ্ছার বিরুদ্ধে। এটাও তোমাকে না জানানোর একটা কারণ ছিল। আমি চেয়েছিলাম আগে ওর রাগ অভিমান ভাঙিয়ে তারপর যা করার করব। আগে ওর সঙ্গে ক্লিয়ার না হয়ে তোমাদের জানালে বিষয়টা আরও খেটে যেত। প্রাণও ভাবত আমি ওর মান অভিমান বা মতামতের গুরুত্ব দিচ্ছি না, যেটা আমি একেবারেই চাইনি। অন্তিক নির্বিকারে শান্ত ভঙ্গিতে জানায়। তার কথা শুনে সাহিলের কুচকানো ভ্রু সোজা হয়। তাকে জানালে বিষয়টা ঘেটে যেত তা সে নিজেও জানে। তার বোন কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে এসেছে জানলে ঝামেলা করতো সে। নিজের ওপর এতটুকু বিশ্বাস আছে। কুচকানো ভ্রু কিছুটা সোজা হলেও কপালের ভাঁজ পুরোপুরি মিলিয়ে যায় না তার। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার মনে হয় না একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছেন? অন্তিক এবার সরাসরি সাহিলের চোখে চোখ রাখে, যদিও আন্দাজ করতে পারছে কি বলতে চাইছে সে, তবুও নিশ্চিন্ত হতে চায়। ওর বয়স কম, বিয়ে হয়েছেও বেশি দিন হয়নি। আপনাদের নিজস্ব বোঝাপড়ায় তেমন সুযোগ পাননি। যতদূর বুঝতে পারছি এর মধ্যেই পুরোপুরি সংসার ঢুকিয়ে দিলেন ওকে। স্বামী সন্তানের দায়িত্ব যেমন তেমন বিষয় নয় মোটেও। আমার বোন বাকিদের মতো স্বাভাবিক হলেও একটা কথা হতো, কিন্তু ওর যেহেতু একটা প্রতিবন্ধকতা আছে, আপনার মনে হয় আগে সেটার কোনো কিছু করা যায় কিনা দেখা দরকার ছিল। যদি দেখা যেত যে ঠিক হওয়ার কোনো চান্স নেই, তারপর না হয় এগোতেন। কিন্তু কিন্তু এমন দায়সারাভাবে নিয়েছেন ওর বিষয়টা। সন্তান হয়ে গেলে তো হয় না, শুধু মানুষ করতে হয়। বাচ্চা হলে এরপর আর
নিশ্চিন্ত চিকিৎসা করা যাবে। সন্তান হয়ে গেলে তো আর হয় না, শুধু মানুষ করতে হয়। বাচ্চাটা হলে এরপর আর নিশ্চিন্ত চিকিৎসা করা যাবে। অনেক রকম সমস্যা দেখা যাবে। ডেলিভারি কয়েক বছরেও চিকিৎসা করা সম্ভব হবে কিনা সন্দেহ। ওর ফিজিক্যাল হেলথ সাপোর্ট করবে না। হয়তো তার ওপর মা হয়ে গেলে তো আলাদা দায়িত্ব আছেই। পুরো বিষয়টাকে আমি আপনার কোনো কনসার্ন দেখতে পারছি না। আপনি মেচুর মানুষ, আপনার থেকে এসব আশা করিনি। আমি তো সব রকম চেকআপ করেছি, পজিটিভ সাইন পেলেই তো এতদিনে ওর চিকিৎসা শুরু করে দিতাম। কিন্তু এতটুকু বলে সাহিল থেমে যায়। অন্তিক পুরোটা সময় নীরব থেকে সাহিলের সব কথা শুনে। এটা যে একটা বড় ভুল হয়ে গেছে তা সেও জানে। আর মানে বাচ্চা হওয়া নিয়ে অখুশি না হলেও পুরো বিষয়টা নিয়ে সাহিল তার উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে তাও বুঝতে পারছে সে। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি সাহিল, এমন গাফিলতি আছে কিছু। তবে প্রাণের চিকিৎসা নিয়ে কিছুই ভাবিনি এমনটা নয়, পরিকল্পনা ছিল কিছু। কিন্তু ওর হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সব এলোমেলো হয়ে গেছে। যদি এখানে দোষটা আমারই ছিল, কিন্তু ওর বিষয়টা নিয়ে কিছু একটা না করে এত তাড়াতাড়ি পুরোপুরি সংসারে ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা আমার ছিল না। যাই হোক, ওদিকে না যায় আর। তোমার চিন্তা হচ্ছে বুঝতে পারছি, তবুও বিশ্বাস রাখো, ওর দিকটা আমি অবহেলা করব না। একটু সময় তো আমাকে। আমার সন্তানটা নিরাপদে আসুক পৃথিবীতে, তারপর তোমার বোনকেও সুস্থ করে তুলব। সংসারের ঝামেলার কারণে ওর দিকটা নেগলেক্ট হতে দেব না, কথা দিচ্ছি। ইরফান আর তোষা দুজনের মা বাবাই খুশি হয়েছে তাদের বিয়ে করে নেওয়ায়। ওনারা তো চাইছিলেন ছেলে মেয়ে দুটো বিয়ে করে নিক, কিন্তু তাদের নিজেদের মধ্যেই ছিল যত ঝামেলা। যখন অবশেষে সুবুদ্ধির উদয় যখন হয়েছে, তখন নাখুশ হওয়ার মানেই নেই। আগেই তোষার বাড়ি গিয়েছিলেন তিনজনে, তাদের জানিয়ে তারপর ইরফানের বাড়ি যায়। ইরফানের বাবা তারা ও বাড়ি থাকতেই খবর পেয়েছেন, তাই ছেলে বউকে স্বাগতম জানানোর জন্য অল্প সময়ে বিরাট আয়োজন করে ফেলেছিলেন ঘরদোর সাজিয়ে। অন্তিক নিজের বাড়িতেও জানিয়েছে তাদের বিয়ের বিষয়টা, কিন্তু প্রাণেশার বাড়ি যাওয়ার ছিল বলে সেখানে যেতে পারেনি তারা। রাত তখন বেশ হয়েছে, ঘড়ির কাঁটা 12 ঘর ছুঁই ছুঁই। অন্তিক ইরফানকে কল দেয় তোষার কি অবস্থা জানতে হবে। ডক্টর তখন বলেছিল ওকে নিয়ে একজন ভালো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে, কারণ অতিরিক্ত মানসিক চাপের কারণে ওর আচার আচরণে কিছু অসংলগ্নতা প্রকাশ পাচ্ছে। আগের সত্তাটার সাথে মেলানো যাচ্ছে না একেবারেই। এখন কি অবস্থা ওখানে এইসব টুকটাক খবরাখবর নিয়ে অন্তিক স্টাডি রুমে বসে বাকি আরও কিছু কাজ করে। প্রায় 1টার দিকে ফ্রি হয়ে রুমে আসে। প্রাণেশা ততক্ষণে জেগে থাকবে না ভেবে আর কল লাগায় না তাকে। ওবারের সবাই বলেছিল যেন আজকের দিনটা সে থেকে যায়, কিন্তু তার রাতের এই কেস স্টাডিটুকু দরকারি ছিল, তাই চলে এসেছে। সে এসির টেম্পারেচার কমিয়ে গায়ের শার্টটাও খুলে ফেলে। বিছানায় গা এলিয়ে দেবে তার আগে ফোনের আওয়াজ শুনে সেদিকে তাকায়। ভ্রু কুঁচকে যায় তার, এত রাতে কে কল দিল। বেডের ওপাশ থেকে ফোনটা নিয়ে প্রাণেশার কল দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়, মেয়েটা জেগে আছে। অন্তিকের ঠোঁটে হাসি ফোটে, কল রিসিভ করে কানে ধরে, তবে কিছু বলে না। প্রাণেশার নিঃশ্বাসের শব্দ অনুভব করার চেষ্টা করে। তাকে কিভাবে নিজের কথা বোঝায় তা দেখার অপেক্ষায় থাকে। অন্তিক মাথার পেছনে এক হাত রেখে বিছানায় গা এলিয়ে দেয়, অন্য হাতে ফোন কানে ধরা। প্রাণেশার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে এবার। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড কাটাতেই ভ্রুকুচকে চোখ মেলে অন্তিক। ওর নিঃশ্বাসের শব্দটা অন্যরকম লাগছে। প্রাণু, কি করছো? মেসেজে কথা বলো, আমি কলে আছি তো। নরম কণ্ঠে সে বলে, যদিও প্রাণেশার দিক থেকে কিছু একটা অস্বাভাবিক লাগছে। প্রাণেশার সারা শব্দ না পেয়ে ভ্রুকুচকে বলে, হ্যালো প্রাণু, মেসেজে বলো। এমনভাবে শ্বাস নিচ্ছে কেন? কিছু হয়েছে? তাও প্রাণেশার সাড়া পায় না সে, উল্টো কেমন জোরে জোরে শ্বাস নিচ্ছে মনে হয় তার। প্রাণু, কি হয়েছে? এই মেয়ে, কিছু শব্দ দাও, নাহলে মেসেজে বলো। প্রাণু, এমন করছে কেন? আশ্চর্য, অসুস্থ লাগছে তোমার? বাড়ির কাউকে বলনি? অন্তিকের এবার একটু খটকা লাগে, মেয়েটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এমনটা মনে হচ্ছে তার, কিন্তু বুঝতে পারছে না। হঠাৎ ওদিক থেকে কিছু পড়ার শব্দ হয়। অন্তিক তড়াক করে উঠে বসে।
অস্থির লাগছে তার। প্রাণেশার কল কাটে না, নিজের আরেকটা ফোন নিয়ে সাহিলকে কল লাগায়। দুইবারের মাথায় রিসিভ হয়। হ্যালো সাহিল। সাহিল মাত্র শুয়েছে, একটু ঘুম এসেছিল। কারো কল পেয়ে না দেখে রিসিভ করেছে। অন্তিকের কণ্ঠ শুনে চোখ মেলে একবার, ফোনের স্ক্রিনে তাকায়, আবার কানে দেয়। হ্যাঁ বলছি, কোনো সমস্যা? এত রাতে কল দিলেন? ওই বাড়িতে সবকিছু ঠিক আছে? অন্তিক অস্থির কণ্ঠেই বলে, হ্যাঁ সব ঠিক আছে, তুই একটু প্রাণের রুমে যাও তাড়াতাড়ি। কি হয়েছে দেখো, ওর কিছু একটা হয়েছে, প্লিজ একটু তাড়াতাড়ি যাও আর আমাকে জানাও, কল কেটো না, ঠিক আছে? অন্তিকের কথা শুনে সাহিলের ভ্রু কুঁচকে যায়, তবে কথা না বাড়িয়ে শোয়া থেকে উঠে তাড়াহুড়ো করে যায়। ভেতর থেকে লক দেওয়া নিষেধ প্রাণেশার জন্য, তাই সাহিলের ঢুকতে অসুবিধা হয় না। একবার বাইরে থেকে ওর নাম ধরে ডেকে ঢুকে যায়। ভেতরে প্রাণেশাকে বিছানায় পড়ে কাতরাতে দেখে থমকে যায়। পেট চেপে ধরে বিছানায় কাতরাচ্ছে। চেহারা দেখে মনে হলো অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। সাহিল তাড়াতাড়ি ওর কাছে যায়, অস্থির কণ্ঠেই বলে, বোন, কি হয়েছে তোর? কি সমস্যা? এমন করছিস কেন? প্রাণেশা ভাইয়ের কণ্ঠ শুনে কাতর চোখে তাকায়। চোখ মুখ লাল হয়ে গেছে তার। কখন থেকে এভাবে পড়ে পড়ে কাঁদছে সাহিল ধরতে পারল না ঠিক। সে কি করবে তৎক্ষণাৎ বুঝে উঠতে পারছে না। এদিকে অন্তিক ফোনে কি হয়েছে জানতে চাইছে বারবার। সাহিল খেয়াল করে বিছানায় রক্তাক্ত হয়ে আছে, থমকে যায় সে। প্রাণেশার দিকে তাকায়, সে কাছে পেটের অসহ্য যন্ত্রণায়। আর সময় নষ্ট না করে ওকে কোলে তুলে নেয় সে। ওদিকে জানিয়ে দেয় প্রাণেশাকে নিয়ে হসপিটাল যাচ্ছে সে। কোন হসপিটাল নাম সহ জানিয়ে সে আর অপেক্ষা করে না। প্রাণেশাকে ভেতরের কেবিনে নেওয়া হয়েছে। পর্দার ওপাশে যন্ত্রের শব্দ। ডক্টর এখনো ভেতরে। বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে সাহিল, অস্থির ভঙ্গিতে এদিক ওদিক ছুটছে। বাবা, বড় মা, বড় বাবা আর ফুপি চুপচাপ বসে আছে চেয়ারে। সবার চোখে আতঙ্ক আর একরাশ প্রার্থনা। ডক্টরকে বের হয়ে আসতে দেখে প্রত্যেকে দাঁড়ায়। ডক্টর তাদের কাছে সে দাঁড়ান। বাবা চিন্তিত স্বরে জানতে চায়, ডক্টর, কেমন আছে আমার মেয়েটা? আর আর বাচ্চারা? সাহিলের কথাটা শুনে ডক্টর তাকান প্রত্যেকের মুখের দিকে। ততক্ষণে তিনি মুখের মাস্কটা খুলে ফেললেন। হাতের গ্লাভসগুলো খুলতে খুলতেই বলেন, পেশেন্ট এখন স্টেবল আছে, রক্তক্ষরণ বন্ধ হয়েছে, কিন্তু আমরা ভ্রূণটাকে রাখতে পারিনি। ডক্টরের কথায় চোখ বুজে নেয় সাহিল। বাকিদের উৎসুক চোখগুলো থমকে যায়। করিডোরের বাতাসও মনে হলো নিঃশব্দ হয়ে গেছে। যদিও আগে আন্দাজ করেছিল প্রত্যেকে, কিন্তু কোথাও একটা আশা রেখে দিয়েছিল মনে। সাহিল চোখ বন্ধ করে বেঞ্চে বসে পড়ে। বড়মা মুখে হাত দিয়ে কাঁদতে শুরু করে আস্তে আস্তে। বাবা নীরব, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। ডক্টর নরম গলায় আরো কিছু বোঝাতে যাচ্ছিলেন, তখনই পেছন দিক থেকে দ্রুত পায়ের শব্দ শোনা যায়। অন্তিক ছুটে আসে। কপালে ঘাম, চুল এলোমেলো, শার্টের ওপরে কয়েকটা বোতাম খোলা। মুখে একরাশ চিন্তা আর অস্থিরতা নিয়ে জানতে চায় সে। কি হচ্ছে সাহিল? হসপিটাল আনলো ওকে? ও কোথায়? কোন কেবিনে? আর কি হয়েছে? ডক্টর তাকান তার দিকে, ভ্রু একটু কুঁচকে যায়। আপনি পেশেন্টের কে হন? আমি হাজব্যান্ড, পেশেন্টের হাজব্যান্ড। কি হয়েছে ওর? এখন কেমন আছে? ডক্টর এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকেন, তারপর শান্ত স্বরেই বলেন, আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি, তবে স্টেবল আছে, আর ব্লিডিংও বন্ধ হয়েছে। আপাতত চিন্তার কারণ নেই। অন্তিক থমকে যায় কথাগুলো শুনে। তাকিয়ে থাকে ডক্টরের দিকে। কি হলো বুঝতে পারছে না সে। ডক্টর এসব কি বলছে? মিসক্যারেজ হতে যাবে কেন? বুঝলাম না, মিসক্যারেজ হবে কেন? আমার ওয়াইফের তো কোনো রকম শারীরিক সমস্যা বা অসুস্থতা ছিল না, মিসক্যারেজের কথা আসছে কেন? না, সবসময় শারীরিক কোনো সমস্যা বা অসুস্থতা থাকতে হয় না। কখনো কখনো শরীরের নিজেই রিজেক্ট করে দেয়। এটা খুব সাধারণ, তবে কষ্টকর। আপনি নিজেকে সামলান, আপনার ওয়াইফকেও তো সামলাতে হবে। সেন্স আসলে আপনাকেই সবচেয়ে বেশি দরকার পড়বে। নিজেকে সামলান। কথাগুলো বলে ডক্টর চলে যায়। অথচ অন্তিক এখনো কিছুই বুঝে উঠতে পারল না। বাকিদের দিকে তাকায় সে। সবাই মলিন চেহারায় বসে আছে। সাহিলের দিকে ফিরে সে। ওর কি হয়েছিল বললে না? শান্ত স্বরে জানতে চায় সে। সাহিল মাথা তুলে তাকায়, দেখতে পায় অন্তিকের লাল চোখ দুটো।
আপনি বলার পরে রুমে গিয়ে দেখি বিছানায় পেটে চেপে ধরে কাতরাচ্ছে আর ব্লিডিং হচ্ছে। সময় নষ্ট না করে এখানে নিয়ে আসি। অন্তিক চুপ করে থাকে বেশ অনেকক্ষণ শব্দহীন থেকে। পরপর শুধু নিঃশব্দে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। তারপর হাত দুটো মুখ ঘষে এদিক ওদিক তাকায়, আবার দাঁত ঠোঁট চেপে কেবিনের দিকে তাকায়। ভোরের দিকে কেবিনের নরম আলো, জানালার পর্দা টানা, মেশিনের বিপ বিপ শব্দ ছাড়া সব নিস্তব্ধ। বিছানায় প্রাণিশ্বাস শুয়ে আছে, চেহারাটা ফ্যাকাশে, হাতে স্যালাইনের পাইপ, নাকে অক্সিজেন টিউব, মাথা ঝুঁকিয়ে চেয়ারে বসে আছে অন্তিক, 2 কোণই হাঁটুর ওপর, আঙুলে জড়ানো প্রাণিশার হাত। চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি আর শূন্যতা। একটু পর প্রাণিশা হালকা নড়ে ওঠে, চোখ দুটো আস্তে আস্তে খোলে। বেশ সময় লাগিয়ে চারদিকে ধাতস্থ হয়ে তাকায় সে। মুখে অর্থহীন আ শব্দ করে, মনে হলো কিছু বলছে বা জিজ্ঞেস করছে। নিস্তব্ধ রুমে হঠাৎ প্রাণেশ্বর শব্দ শুনে অন্তিক তাকায়, তাড়াতাড়ি কাছে ঝোঁকে। প্রাণু, এই তো আমি আছে। কেমন লাগছে তোমার? মাথা ঘুরছে? প্রাণেশা কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিজের পেটের দিকে হাত রাখে। একটা মুহূর্তে তার মুখের রং বদলে যায়, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে। অর্থহীন শব্দে কিছু একটা বলে, তাতেই ওর গলা কেঁপে উঠল মনে হলো। অন্তিক এক মুহূর্ত তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। প্রাণেশা আরও কাঁপা স্বরে শব্দ করে, অন্তিকের গলার স্বর ভারী হয়ে আসে। সে ওর হাতটা শক্ত করে ধরে, তার মাথায় হাত বুলাতে বুলাতে তার খুব কাছাকাছি চলে আসে, কানের কাছে ফিসফিস করেই বলে, ও আসেনি প্রাণু, সময় হয়নি ওর এখনো। প্রাণেশার মিসক্যারেজের আলাদা কোনো কারণ নেই, ডক্টর যেমনটা বলেছেন। মিসক্যারেজ হলে এর পেছনে শারীরিক অসুস্থতা বা কোনো কমপ্লিকেশন থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় শরীর নিজেই রিজেক্ট করে দেয়, প্রাণেশার ক্ষেত্রেও সেটাই হয়েছে। রাতে ঘুমের ঘোরে হঠাৎ ভীষণ পেটে ব্যথা উঠছিল তার, যন্ত্রণা হচ্ছিল খুব। ঘুম ভাঙলে বুঝতে পারে হাঁটু বেয়ে রক্ত পড়ছে, ভয়ে হাত পা হিম হয়ে গেছিল। কাউকে ডাক দেবে সেই ক্ষমতাটুকু নেই প্রাণেশার। অনেক কষ্টে বিছানার পাশে ছোট্ট টেবিলটা থেকে ফোন নিয়েছিল, অন্তিককে কল দিয়েছে। মেসেজ করে জানানোর মতো শক্তি ছিল না তার শরীরে, তাই কলই দিতে পেরেছিল শুধু। কিন্তু অন্তিককে তাও কিছু বোঝাতে পারছে না দেখে শেষে পাশের ছোট্ট টেবিল থেকে পানির গ্লাসটা ফেলে দিয়েছিল, যাতে তার কিছু একটা হয়েছে বুঝতে পারে। রক্তপাতের মাধ্যমে যেহেতু নিজে থেকেই পুরো টিস্যু বেরিয়ে গেছে প্রাণেশার গর্ভ থেকে, তাই আলাদা করে ডিএনসি করার দরকার পড়েনি, না তো ওষুধের দরকার পড়েছে। ভোরবেলা খবর শুনে অন্তিকের মা চাচি আসতে চেয়েছিল, কিন্তু অন্তিক মানা করে দিয়েছে। রিলিজ দেওয়া অব্দি প্রাণেশার বড় মা সাহিলার সেই ছোট্ট, সে ছিল হসপিটালে। 4-5 ঘন্টা পরে রিলিজ দেওয়া হয় প্রাণেশাকে। কিন্তু রিলিজের পর প্রাণেশার আর ফারদিন বাড়ি যাওয়া হয়নি, অন্তিক নিজের সাথে নিয়ে গেছে। সাহিল আর বড় মা দ্বিমত করতে চাইলেও সে শুনেনি। প্রাণেশাকে আর এক মুহূর্ত সে নিজের থেকে দূরে রাখতে চাইছে না। চারপাশে শুধু শাওয়ারের আওয়াজ, ওয়াশরুমের কৃত্রিম ঝর্ণাধারা থেকে ঝোপঝাপ শব্দে পানি পড়ছে। সেই পানির নিচে থাকা দুজন মানবীর শ্বাস প্রশ্বাস মিশে যাচ্ছে একে অপরের সাথে। নিঃশ্বাসের সাথে সাথে বুক ওঠানামা করছে দুজনের, পানির প্রতিটি ফোঁটা পড়ছে তাদের চুলের ফাঁক গলে ঘাড়ে, পিঠে, তারপর বুক বেয়ে সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। মানবটি প্রতিবারের মতো স্বাভাবিক থাকলেও মানবী বারবার কুঁকড়ে যাচ্ছে, হয়তো শীত লাগছে তার। এক ফোঁটা পানি তার কপাল বেয়ে ঠোঁট নেমে আসে, সে হা করে শ্বাস নেয়, পানি ঢুকতে দেয় না মুখে। ঠোঁট নরম হয়ে আসে তার, মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের শব্দের সাথে আরও কিছু নিরর্থক শব্দ বের করে দূরে সরে যেতে চাইলে সম্মুখ মানব আটকে নেয়। শেষে উপায় না পেয়ে সেই মানবের বুকেই মুখ গুজে মানবী নিজেকে আড়াল করতে চাইছে মনে হলো, তবে মানবের থেকে নয়, বরং কৃত্রিম ঝর্ণাধারার পানি থেকে। তা বুঝতে পেরে মানবটি আলতো করে শাওয়ার বন্ধ করে দেয়। ঠান্ডা লাগছে? মানবী মাথা নাড়িয়ে সায় জানায়, তার কপালে চুমু এঁকে দিয়ে মানব বলে, আচ্ছা, সামনের বার থেকে হিটার ইউজ করব।
তোমার এত শীত লাগবে বুঝতে পারিনি। কথাটা বলে উষ্ণ আলিঙ্গন থেকে ছাড়িয়ে মানব নিজে একটা টাওয়েল পেঁচিয়ে নেয় কোমরে, সাথে মানবীকেও বুক থেকে উড়ন নিচে অব্দি টাওয়েল পেঁচিয়ে দিয়ে কোলে তুলে নেয়। বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, বিছানায় বসিয়ে ওয়ারড্রপ থেকে দুজনের পোশাক বের করে তার পাশে এনে রাখে। দুজনের শরীর পেয়ে তখনও পানি পড়ছে টুপটাপ করে। হঠাৎ একটা ফোন কল আসলে মানবটি কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ততক্ষণে মানবী আস্তে ধীরে নিজের পোশাক পরে নিয়েছে। উঠে ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সে। চেহারা সহ হাতে পায়ে ময়শ্চারাইজার লাগাতে শুরু করে। আয়নার পেছনে তার স্বামী অন্তিককে দেখা যায়। বিছানায় বসে কাঁধ দিয়ে ফোনটা কানের সাথে চেপে ধরেছে, সেভাবেই মনোযোগী চেহারায় কথা বলতে বলতে প্যান্ট পরছে সে। শেষে দাঁড়িয়ে যায়, টাওয়েল খুলে নিয়ে প্যান্টের জিপার লাগাতে লাগাতে তার দিকে ফিরে তাকায়। কপালের ভাঁজ পড়ে তার, চেহারায় নাখুশ ভাব ফুটে ওঠে। ওপাশের জনকে কিছু একটা বলে ফোন কেটে দেয়। তোমাকে বলেছিলাম একেবারে হাঁটাচলা না করতে একা একা, তাও কথা শোনো না। কথাটা বলতে বলতে প্রাণেশার পাশে এসে দাঁড়ায় অন্তিক। প্রাণেশা কিছু বলার আগেই আস্তে করে কোলে তুলে এনে বিছানায় বসিয়ে দেয়। প্রত্যেকবার এমন করেন কেন? আমি এখন খুব ভালো করে হাঁটতে পারি, একদম সমস্যা হয় না। বরং আমার তো মনে হয় আপনার কারণে আমার হাঁটা চলাই ভুলে যাব আমি খুব তাড়াতাড়ি। কয়েকটা দিন না হাঁটলে মানুষ হাঁটতে ভুলে যায়। অন্তিক ভেজা টাওয়েল দুটো বিছানা থেকে নিতে নিতে বউয়ের কথায় কপালে ভাঁজ ফেলে বলে, গোটা 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এতগুলো দিন আপনার কাছে কয়েকটা দিন মনে হচ্ছে? এতদিন এভাবে হাঁটাচলা বাদ দিয়ে থাকতে হতো। যদি শুরুতেই মাস্টারনি সেজে একা একা হাঁটতে, অসুস্থ শরীর আর ব্যথা না পেত। প্রাণেশা মুখ ফিরিয়ে নেয়। অন্তিকের কথার বিপরীতে সে আর কিছু বলে না। তার কথা সত্য, এতদিন অসুস্থ থাকতে হতো না তাকে যদি সেদিন একা হাঁটতে গিয়ে পড়ে না যেত। প্রাণেশা মিসক্যারেজ পরবর্তী সময়টাতে মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিল, কিন্তু পরিবারের সবার মেন্টাল সাপোর্ট, স্বামীর আদর যত্ন, বাবা আর মামা বাড়ির লোকজনদের আসা যাওয়া সব মিলিয়ে বেশি দিন ট্রমাটাইজ থাকতে দেয়নি তাকে। অন্তিক তাকে হসপিটাল থেকে সোজা নিজের সাথে বাড়ি নিয়ে এসেছিল। সেই থেকে তার সব রকম দেখাশোনা করছে নিজেই। তার বড় থেকে ছোট যে কোনো কাজ কিংবা ব্যক্তিগত গোপনীয় কাজ কোনো কিছুই বাদ রাখেনি। আর না অন্য কারো সাহায্য নিয়েছে, নিজেই করেছে সব। প্রথম প্রথম ট্রমাটাইজ থাকায় প্রাণেশার ওপর সেসব তেমন প্রভাব ফেলতো না, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে যখন ট্রমা কাটতে থাকে, বাস্তবতায় ফিরে আসে, তখন খুব ইতস্তত করত। অন্তিককে মানা করতো যেন তাকে নিয়ে ব্যস্ত না হয়। মূলত লজ্জা সংকোচ কাজ করত তার ভেতর, কিন্তু অন্তিক সেসবের পরোয়া না করে নিজের মতো আগলে নিয়েছিল তাকে। সেই থেকে এখনো তেমনটাই চলছে। ফলে অন্তিকের সাথে আগের চেয়ে অনেক সহজ হয়েছে সে। স্বামী স্ত্রী হিসেবে বোঝাপড়া বেড়েছে নিজেদের মধ্যে। যদিও এখন কোনো সমস্যা হয় না তার, একটু দেখে শুনে আর আস্তে ধীরে হাঁটলেই সে ঠিকঠাক চলাফেরা করতে পারে। কিন্তু অন্তিক তাকে এখনো সেই অনুমতি দিচ্ছে না। পুরোপুরি ঠিক হওয়ার আগে এভাবে হাঁটতে গিয়ে আবার পড়ে গেলে। মেহেরিনাপুর বিয়ে আজ বিকালে, তারা দুজন ওই বাড়ি যাবে। বাকিরা সকলেই চলে গিয়েছে, তারা দুজন যায়নি শুধু। এখন বাড়িতে সে আর অন্তিক আছে। বিকেল পর্যন্ত তার সাথে বাড়িতেই থাকবে অন্তিক। শুরুর কদিন একেবারেই বাইরে যেত না সে। অতি দরকারি না হলে মাকে এনে তার পাশে বসিয়ে রাখে, তারপর যায়। আজ যেহেতু কেউ নেই বাড়িতে, তাই প্রাণিশাকে একা রেখে কোথাও যাওয়ার প্রশ্ন আসে না। অন্তিক বিকেল অবধি সময়টা স্টাডি রুমে কাজ করতে করতে কাটায়। নিজের কাছে থাকা প্রাণিশার সেই ছোট্ট আর্ট বুকটা ধরিয়ে দিয়ে প্রাণিশাকেও তার পাশে বসিয়ে দেয়। পরে ঘুম পাচ্ছে বলে রুমে দিয়ে এসেছিল। এভাবে সময়টা কেটে যায়। সকাল থেকেই মাহাতদের বাড়িটা সরগরম। ছাদের কিনারায় টাঙানো ফেয়ারি লাইটগুলো ঝিকমিক করছে, গেটের সামনে ফুলের খিলান, ড্রয়িং রুমে মিনিমালিস্ট ডেকোরেশনে সাজানো সাদা আর গোলাপি ফুল, নরম পর্দা, লাইটিংয়ের মৃদু ছন্দ।
সব মিলিয়ে বিয়ে বাড়ির পরিবেশ যেমন হয়, বরযাত্রীও এসে পড়েছে